আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রেস্ট ক্যান্সারের সার্জারি নিয়ে অল্প কিছু জিনিস জানবো, যেটা হলো ব্রেস্ট কনজারভিং সার্জারি। জিনিসটা কি? ব্রেস্ট কনজারভিং সার্জারি বা ব্রেস্ট কনজারভেশন থেরাপি বা ব্রেস্ট কনজারভিং থেরাপি, এটাকে আমরা বলি হলো যে স্তনটাকে রেখে দিয়ে টিউমারটাকে অপসারণ করা, করে স্তনটাকে আবার পুনর্গঠন করা। এবং এই কাজটা যখন আমরা করি তখন এই ব্রেস্ট কনজারভিং সার্জারি করলে অবশ্যই সার্জারির পরে তার রেডিওথেরাপি লাগবেই। তাহলে এই সার্জারি এবং সাথে রেডিওথেরাপি এই দুটোকে মিলে আমরা তখন বলছি ব্রেস্ট কনজারভিং থেরাপি বা বিসিটি। আর ব্রেস্ট কনজারভিং সার্জারি এটা আসলে ভালো না খারাপ, এটা নিয়ে অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন। আধুনিক বিশ্বে এখন অনেক গবেষণায় বড় বড় অনেক গবেষণা করা হয়েছে, গবেষণা করে এই জিনিসটা সারা বিশ্বেই এখন অ্যাডপ্ট করছে। সেটা হলো ব্রেস্ট কনজারভিং থেরাপি যেখানে করা যায় সেখানে এটা করাটাই ভালো মনে করা হচ্ছে। ব্রেস্ট কনজারভিং থেরাপি যদি দেওয়া হয় তাহলে এর দেখা যায় তিনটা উপকারিতা আছে। প্রথম কথা হলো রিকারেন্স রেট। আপনারা যেটা ভয় পান সেটা হলো যে স্তন রেখে আমি টিউমার কেটে ফেললে এই স্তনে তো আবার টিউমার আসার সম্ভাবনা অনেক বেশি। আসলে গবেষণায় যেটা দেখা গিয়েছে যে আবার টিউমার হওয়ার সম্ভাবনা একই রকম অথবা কম। ব্যাপারটা এরকম, যদি দেখা গেল যে একজনের সমস্ত স্তন কেটে ফেলা হলো, আরেকজনকে ব্রেস্ট কনজারভেশন থেরাপি দেওয়া হলো, যে যার ক্ষেত্রে দেখা গেল পুরো স্তন কেটে ফেলা হয়েছে এবং কেটে ফেলার পরেও রেডিওথেরাপি দেওয়া হয়েছে বা লেগেছে, তার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে রিকারেন্স রেট সেম, অর্থাৎ একই রকম। আর কোনো কোনো ক্ষেত্রে ব্রেস্ট কনজারভেশন থেরাপি ভালো। কোন দিক থেকে? স্তন কেটে ফেললে কিন্তু সবার ক্ষেত্রে রেডিওথেরাপি লাগে না। দেখা গেল এটা নির্ভর করে স্তন সার্জারি করার পরে, পুরাটা কেটে ফেলার পরে যে মাংস পরীক্ষা করা হয় সেই মাংস পরীক্ষার রিপোর্ট অনুযায়ী অনেক কিছু দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় রেডিওথেরাপি লাগবে কি লাগবে না। অনেকের দেখা গেল স্তন কেটে ফেলার পরে রেডিওথেরাপি লাগলো না, কিন্তু যার ক্ষেত্রে স্তন আমরা রেখে দিয়ে টিউমার অপসারণ করবে তাকে তো রেডিওথেরাপি দিতে হবে। তাহলে এই দুইটার মধ্যে যখন আমরা পার্থক্য দেখতে যাব তখন কিন্তু দেখব যে যাদের ক্ষেত্রে ব্রেস্ট কনজারভেশন থেরাপি করা হয়েছে, অর্থাৎ স্তন রেখে টিউমার কাটা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার টিউমার হওয়ার সম্ভাবনা অনেক কম। আরেকটি বিষয় হলো ওভারঅল সার্ভাইভাল। ওভারঅল সার্ভাইভাল বলতে যেটা আমরা বুঝি সেটা হলো তার জীবনকাল কতটুকু হবে, এই রোগের কারণে তিনি যদি মারাও যান কতদিন বেঁচে থাকবেন। এই বিষয়টা পরিসংখ্যানগত দিক থেকে দেখা গিয়েছে যে দুইটারই সেম, কোনো পরিবর্তন নাই। তাহলে এই দিক থেকেও কিন্তু দেখেন যে ব্রেস্ট কনজারভেশন থেরাপি এটা কিন্তু খারাপ না। আর 3 নম্বর কথা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো একজন মহিলার একটা অঙ্গ, মহিলা কেন, যে কোনো মানুষেরই যে কোনো একটি অঙ্গ যদি তার হানি হয় তাহলে কিন্তু তার সাইকোলজিক্যাল একটা ইফেক্ট পড়ে। যেমন দেখা যায় তার পরিবারে তার স্বামী তাকে কিভাবে গ্রহণ করবে এটা নিয়ে একটা ভয় থাকে। সমাজে মানুষের সামনে নর্মাল ড্রেস আপ করে বের হতে তিনি লজ্জা পান। এরকম বহু ধরনের সমস্যা তাদের ক্ষেত্রে তৈরি হয়, যেগুলো নিয়ে তারা প্রতিনিয়ত মানসিকভাবে খুব হীনমন্যতায় ভুগে থাকেন। তাহলে এই যে মানসিক যে চাপ, এই চাপ থেকে অনেক অনেক মুক্ত থাকা যায় এবং ভালো থাকা যায় যদি ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা হয়। তাহলে দেখা যাচ্ছে সার্বিক দিক থেকে ব্রেস্ট কনজারভেশন সার্জারি পুরা স্তন কেটে ফেলার থেকে অনেক অনেক ভালো। এবং সবার কিন্তু এটা করতে পারা যায় না। সাধারণত যাদের ক্ষেত্রে আর্লি স্টেজ থাকে বা ব্রেস্ট টিউমার রেশিও অনেক বেশি থাকে, অর্থাৎ অনেক বড় স্তনের তুলনায় টিউমারটা ছোট, যেটা যে সাইজেরই হোক না কেন, অর্থাৎ স্তনটাকে রাখা যাবে, এরকম যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা হয়। তাছাড়া কিন্তু যাদের অ্যাডভান্স স্টেজ হয়ে যায়, বিশেষ করে 5 সেন্টিমিটারের উপরে যদি হয়, যদিও এখনো এসব কিছু কিছু ক্ষেত্রে এখনো গবেষণাধীন রয়েছে যে আরো বড় টিউমারের ক্ষেত্রে ব্রেস্ট কনজারভেশন করা যায় কিনা। সুতরাং এই সুযোগ যাদের থাকবে তাদের আমার মনে হয় না যে এই সুযোগটাকে হাতছাড়া করা উচিত, এবং এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। সারা বিশ্বে এটাই অ্যাকসেপ্টেড। সুতরাং মনের মধ্যে সকল দ্বিধা ফেলে দিয়ে ব্রেস্ট কনজারভেশন সার্জারি যাদের প্রয়োজন বা করা যাবে তারা অবশ্যই এই পদ্ধতিটি বেছে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।